হ্যালো এভরিওয়ান, আমি জন কবির। আপনারা দেখছেন কিরণ প্রেজেন্স স্বপ্ন, সংগ্রাম ও সাফল্য ইন অ্যাসোসিয়েশন উইথ দ্য ডেইলি স্টার। আজকে আমাদের থার্ড এপিসোড। আপনারা সবাই জানেন এই প্রোগ্রামটা কী নিয়ে, আমরা কাদের সাথে কথা বলে থাকি, কিন্তু আজকে আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট আছেন এবং আমার সাথে আছেন আরেকজন ভাই যিনি অনেক দিন ধরেই বাইরে কাজ করছেন। তার নাম হচ্ছে মোহাম্মদ সাখাওয়াত হোসেন। অনেক ধন্যবাদ আপনাকে আসার জন্য এখানে। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমাদের সাথে আছেন ইকবাল বাহার, মিস্টার ইকবাল বাহার, যিনি হচ্ছে নিজের বলার মতো একটা গল্প, এটার একজন উদ্যোক্তা। এখন নিজের বলার মতো গল্প এটা কি, এটা জানতে হলে আপনাদেরকে এই এপিসোডটা খুব ভালো করে দেখতে হবে এবং শুনতে হবে। চলুন আমরা কথা বলি। প্রথমে আমি সাখাওয়াত হোসেন সাহেবের কাছে আছি। আপনি সিঙ্গাপুরে আছেন, রাইট? জি। এবং আপনি হচ্ছেন কুমিল্লার ছেলে। জি। কুমিল্লা থেকে সিঙ্গাপুর কি চিন্তা করছিলেন, মানে হঠাৎ, মানে কেন, মানে আপনি কেন সিঙ্গাপুরে গেলেন, কবে গেলেন, মানে কী কারণ ছিল? এটা সালটা ছিল 2013 সাল। আচ্ছা। তো আমি আসলে অ্যাকচুয়ালি এক ধরনের বাউন্ডুলির মতন ছিলাম, পড়ালেখা তেমন একটা করতাম না, সারাদিন ঘোরাঘুরি, সারাদিন টোটো। সকালে যে বের হইতাম, কলেজে যেতাম, আবার রাত্রে আবার চলে আসতাম। কিন্তু একটু বাউন্ডারি ছিলাম কারণ বাবার অনেক টাকা পয়সা ছিল। আচ্ছা। হ্যাঁ, ফ্যামিলি তো কোনো বেশ অন্যরকম স্টোরি। কিন্তু আমি সারাক্ষণ এখন যাদের সাথে কথা বললাম পুরো উল্টা স্টোরি ছিল। এখানে হচ্ছে আপনার বাবার অনেক টাকা ছিল, ইন্টারেস্টিং। হ্যাঁ, টাকা পয়সা ছিল, কিন্তু কখনো অভাব জিনিসটা কখনো পাই নাই। তো অভাব জিনিসটা না পাওয়ার কারণে, এবং কি যে একটা ভালোবাসা, মানে দুঃখ থাকলে ভালোবাসা তৈরি হয়। হ্যাঁ, কিন্তু আমার কাছে দুঃখ কখনো কী জিনিস আমি এটা কখনো ফিল করি নাই। তো এইভাবে কিন্তু আমার দিনগুলো যাচ্ছিলো, পড়ালেখা এরকম যাচ্ছিলো। কিন্তু পড়ালেখা যখন শেষ করতে করতে, হ্যাঁ, আমার বাবা রিটায়ার্ডের সময় চলে আসে। তখন দেখতাম যে বাবা এই যে অভাব জিনিসটা তখন একটু একটু ফিল করতেছিলাম। হ্যাঁ, যেহেতু তার রিটায়ার্ডে চলে আসার পরে দেখি যে আমি আরও আমার পড়ালেখা লাস্ট সেমিস্টার, আমি আরও মনে হচ্ছে একা একা হয়ে যাচ্ছিলাম। এর কারণ হচ্ছে যে আমি পরিবারের সন্তান, চতুর্থ নম্বর সন্তান। আচ্ছা। সবাই তখন চাকরি বাকরি করতেছে, আমার বড়রা, ঠিক আছে। তো আমি একমাত্র পড়ালেখা করতেছি। তো এইভাবে একদিন বাবা রিটায়ারমেন্ট চলে আসলো, বাবা চলে গেল গ্রামে। হ্যাঁ, গ্রামে যাওয়ার পরে আমি ফিল করলাম যে আমার যে এখন অষ্টম সেমিস্টার আমার ডিপ্লোমা, আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। অষ্টম সেমিস্টার আমার শেষ করার পরে আমি চাকরি বাকরি করতেছি, কিন্তু চাকরি ভালো লাগতেছে না। কিন্তু ওই যে ধৈর্য নাই, সাহস নাই, কষ্ট কখনো কী জিনিস এগুলো ফিল করি নাই, যার কারণে চাকরিও তেমন একটা আমি, আপনি যেহেতু একটু বাউন্ডারি টাইপ ছিলেন, এটা ভালো লাগার কথাও না, যার কারণে বাবা বলতেছে যে তুই বিদেশ জায়গা আলটিমেটলি। তো আমি বিদেশ যাব এই কথা চিন্তা তো আমার মাথায় নাই। বলে কেন? কারণ আমার কাকাদেরকে দেখছি, আমার মামাদেরকে দেখছি, তারা তো পড়ালেখাই করে নাই, তারা বিদেশে গিয়া কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি করে এইসব করে, আমি কেন বিদেশ যাব? আর ইন দ্য মিন ওই সময়ে আমার ফ্যামিলিতে একটা প্রবলেম চলতেছিল, ফাইন্যান্সিয়াল হোক আমার বাড়িতে। আচ্ছা। তো প্রবলেমের কারণে তখন হঠাৎ করে আমি চিন্তা করছি, সবাই যেহেতু যায়, আমার সমবয়সে অনেকে চলে গেছে বিদেশ, সবাই যেহেতু যায় আমিও যাব। তো একদিন এরকম করতে ভাইয়ের আব্বার আমার পরিচিত একজনের ট্রেনিং সেন্টারে ভর্তি হই, কিন্তু যে কাজ আমি করবো কখনো আমি চিন্তা করি না যে আমি এই কাজ আমি করবো। একবারে লো লেভেল বলে যে, কারণ আমার লো লেভেল এই শব্দটা এখন বলতে হচ্ছে এই জন্য, কারণ আমি তো ওরকমভাবে কখনো চিন্তা করি। আপনার যে আপনি যেখান থেকে আসছেন, আপনার যে ব্যাকগ্রাউন্ড, ওটা অনুযায়ী লো লেভেল, অনেক লো লেভেল। পরে চিন্তা করলাম যে বাবা কিন্তু তখন রিটায়ার্ড, একটা আমি যে জিনিসটা আমার চাহিদা ছিল ওই জিনিসটা আর পাচ্ছি না, হ্যাঁ, ফ্যামিলির কাছ থেকে। তখন আমি চিন্তা করলাম যে আমাকে না ট্রেনিংটা আমার চালিয়ে যেতে হবে। প্রায় 7 মাস আমি ট্রেনিং করি সিঙ্গাপুর যাওয়ার জন্য। ট্রেনিং করে আমি সিঙ্গাপুরে পাশ করি, এক্সচেঞ্জে পাশ করি, চলে গেলাম সিঙ্গাপুরে। কিন্তু আমি ভাবতাম যে আমি যে ডিপ্লোমা করছি, আমার একটা ভাব ছিল আমি তো একটা পড়ালেখা একটা জানা ছেলে, হ্যাঁ, আমি হয়তো সেখানে গিয়ে এই কাজের উপর ভালো একটা করতে পারবো, আমার কেন জানি এটা মনে হচ্ছিল। যাই হোক, আমি প্লাম্বিংয়ের উপর আমি একটা ট্রেনিং করলাম। যাওয়ার পর দেখলাম যে আমি যে কাজটা শিখে গেছি সে কাজ আমার জন্য না, আমি অন্য একটা কাজ কোম্পানি আমাকে দিছে। টোটালি আমি সিঙ্গাপুর সম্পর্কে আমার কোনো ধারণা, মানে আপনার কন্ট্রাক্টে লেখা ছিল প্লাম্বিং, কিন্তু আপনি গিয়ে দেখেন যে আপনার প্লাম্বিং কাজ না, আমাকে একটা সাপ্লাই কোম্পানিতে দেওয়া হয়েছে।
তো এটা আমার জন্য খুব কষ্টদায়ক ছিল, কিন্তু এত কষ্ট ছিল তার এক সপ্তাহের মধ্যে আমার ডেঙ্গু হয়ে যায়। ওই কাজের এক সপ্তাহের কাজের মধ্যে? আচ্ছা। ডেঙ্গু হতে আমি প্রায় মৃত্যুসজ্জায় ছিলাম। আচ্ছা। হসপিটাল ট্যাংটং সিং হসপিটাল সিঙ্গাপুর, প্রায় আমি 17 দিন ছিলাম ওখানে হসপিটালে। এই ডেঙ্গুর সাথে যুদ্ধ করতে 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 আমি 17 দিন পরে আমি সুস্থ হয়ে আমি কাজে জয়েন দিই। কিন্তু এই যে একটা মনে একটা জিদ ছিল এবং কি শরীর আমার খুব খারাপ হয়ে গেছিলো তখন, কিন্তু এই জিদটা আমাকে যে যে আমি যেটা বাবার ফ্যামিলির কাছ থেকে যে সাপোর্টটা লাস্ট সময় পাই নাই, হ্যাঁ আর্থিকভাবে খুব কষ্ট ছিল। পরবর্তীতে আমি এই কাজটা আমি 1 বছর ধরে আমি করছি, খুব কষ্টের কাজ। সিঙ্গাপুর লাইফে আমার জীবনে এত কষ্টের কাজ আমি কখনো করিনি। কাজটা কি ছিল? সেই কাজটা ছিল যে রিভার, এত বড় বড় 40 মিলিমিটার রিভার, মোটা রিভার, রিভারগুলো আপনার ফাইলিংয়ে ঢালতে হইতো, তারপরে এখান থেকে ক্যারি করতে হতো। তো এই যে ক্যারি করাটা সবচেয়ে কষ্টদায়ক, কিন্তু আমার মতন ছেলে আমি এগুলো ভুলে গেছিলাম যে আমি যেন একজন পড়ালেখা জানা ছেলে, একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, হ্যাঁ আমি এগুলো ভুলে গেছি। কারণ আমাকে এখন করতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। কারণ আমি যখন সিঙ্গাপুরে ওই সময় আসি, ওই টাইমে তখন 6 লক্ষ টাকা আমি খরচ করে সিঙ্গাপুরে যাই, সম্পূর্ণ আমার বাবা পে করে, বাবার পেনশনের টাকা। তো এই কষ্টটা আমি কিন্তু 1 বছরে আমি বাবার কষ্টটা কিছুটা হলে হ্যাঁ শোধ করি। এইভাবে শোধ করে 1 বছর পর আমি চলে আসি। আচ্ছা। চলে আসতে হয়েছে কোম্পানি থেকে, চলে আসতে হয়েছে। আবার 1 মাসের মাথায় আমার এক রিলেটিভের দ্বারা আমি আবার সিঙ্গাপুরে যাই, তখন ছিল 2 বছর। কিন্তু এইবারও গিয়ে আমি পড়ি ঠিক সেম একই কাজ, ওই রিভারের কাজ। কিন্তু এই যে কষ্টগুলো করতাম আমার কাছে মনে হইতো যে কষ্ট, এগুলো কষ্ট ছিল না। একটা মাস 1 তারিখ থেকে ডিউটি করে করতে 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 30 তারিখ চলে আসে। 30 তারিখে পরে 6 তারিখ 7 তারিখ বেতন পাইতাম। এই বেতনটা ছিল আমার কাছে হ্যাঁ একটা ডায়মন্ড। যখন পাইতাম ওই ডায়মন্ডটা যখন হাতে আসতো কান্না করতাম ডায়মন্ডগুলো নিয়ে, যে আমি একটা মাসে এত কষ্ট করছি। তখন বেতন ছিল $800-900 আমার, $900। তখন আমি খেয়ে দিয়ে 40,000 টাকা বাড়িতে পাঠাতে পারতাম। এই যে ডায়মন্ডটা আমি হাতে নিতাম 2 দিন আমার কাছে থাকতো। কিন্তু এই যে 30 দিন আমি ডিউটি করতাম, এত কষ্ট করতাম, এত পরিশ্রম করতাম, হাড় ভাঙা পরিশ্রম করতাম, এই 2 দিনের টাকাটা দ্বারায় আমি ওই বিগত 30 দিনের কথা ভুলে যেতাম। আর সবচেয়ে ভালো লাগতো যে টাকাটা যখন বাড়িতে পাঠাইতাম, তারা যখন পাইতো, যে একটা ইন্সপায়ার হইতাম আমি তাদের। আমার বাবা খুব খুশি ছিল। তখন আমার বাবা প্যারালাইজ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। তো ওই যে ওনার অসুস্থতার সময় আমি ওনাকে একটা হেল্প করতেছি, হ্যাঁ ওনার কাছে মনে হতো যে এটা অনেক কিছু। উনি আমার টাকা দিয়ে এটা করতেছে, ওইটা করতেছে, বিভিন্ন ধরনের করতে, কিন্তু আমার কিন্তু একটুকু কষ্ট লাগতেছে না। আমি এটাকে ফিল করতাম, এত ফিল করতাম যে বাবাকে একটু হলে আমি সহযোগিতা করতে পারতেছি। যে সহযোগিতা আমার বড় ভাইরা করা দরকার ছিল ওরকমভাবে তারা সাপোর্ট দিতে পারতেছে, এটা আপনি করছেন। আমি তখন বেতন পাইতাম বেশি, 40-50 হাজার টাকা তখন ওই সময় আর অনেক কিছু। অবশ্যই অবশ্যই, হ্যাঁ 2015-16 40-50 হাজার টাকা এখনো অনেক কিছু। তা তো অবশ্যই, হ্যাঁ 40-50 হাজার টাকা 15 সালে আমি আমার বাবাকে হেল্প করতাম, দিতাম। উনিও খুশি হইতো, আমার ফ্যামিলি আমাকে খুব খুশি হইতো। কিন্তু আমার মনের ভিতর থেকে একটুকু কোনো ক্ষোভ ছিল না। হ্যাঁ সবসময় খুব ভালো লাগতো যে ওনাদেরকে হেল্প করতে পারতেছে বা ফ্যামিলিকে সাপোর্ট করতে পারতেছে। এরকম করে আমি 2 বছর 3 বছর কাজ করলাম। কাজ করে টোটালি আমি একটা টাকা আমি আমার নিজের কাছে রাখি নাই, সম্পূর্ণ আমার ফ্যামিলি সাপোর্টের জন্য আমি খরচ করেছি। চলে আসি। ওই সময় কিন্তু আমার 2 বছরের পারমিট ছিল। তা আমার সিঙ্গাপুরে একটা নিয়ম কি, 3 বছর হইলে ফ্রি কোটা, অর্থাৎ তার 3 বছর হলে আমি একদম দক্ষ, সিঙ্গাপুরে একদম দক্ষ কর্মী, এবং আমি 3 বছর পরে অনায়াসে যাতায়াত করতে পারবো এবং কম টাকায় যাতায়াত করতে পারবো। এটা একটা আছে, যেমন আমি যদি ফ্রি কোটা হয় তাহলে আমার নিয়োগকর্তা হ্যাঁ গভর্নমেন্টের কাছে ফ্রি কোটা হিসেবে আমাকে নিয়োগ দিতে পারবে, কোনো এটার জন্য কোটা কিনতে হবে না, বারবার কোটা কিনতে হবে না। তো এটা ছিল যে আমার 3 বছর হ্যাঁ থাকলে আমি ফ্রি কোটা। তো 3 বছর আমার টার্গেট ছিল, 3 বছর থাকবো। চলে আসি আমি। চলে আসার পরে আমি আর যাইতে পারি না। বলে যাইতে পারি না কেন, আমার সেজো ভাই ছিল, ওর নাম ছিল সোহাগ।
তো সে আসার পরে এর মধ্যে একটা কথা আমি ভুলে গেছি যে আমি যখন বিদেশে ছিলাম তাকে অস্ট্রেলিয়া যাওয়ার সময় আমি অনেকগুলো টাকা হেল্প করি। এখন সেই টাকাগুলো প্রায় আমার ফ্যামিলিও অনেক হেল্প করে, প্রায় 8 লক্ষ টাকা। হ্যাঁ, ওই দালাল মনে করেন এটা মেরে দিছে। তো আমার বাবাও শক খাইছে আমার এটা, কারণ আমার বাবা কিন্তু স্ট্রোক করছে সেকেন্ড। এত বড় টাকা, এটা তো মানে হ্যাঁ স্ট্রোক করছে। আমার ভাই করছে কি, আসার পরে আমি যখন চলে আসি আমার সাহায্য ভাই আমার বলতেছে যে তুই তো আমার শেষ করে দিলি। ও অস্ট্রেলিয়া যাওয়ার একটা প্রিপারেশন নিয়েছিল, কিন্তু কখনোই ওর স্বপ্নটা, ওর একটা ভিতরে একটা ড্রিম ছিল, এটা বাস্তবায়ন করতে পারে নাই। আমি থাকলে হয়তো ওরা আরও সাপোর্ট দিতে পারতাম। ও চাইছিল যে আমার দ্বারা একটু সাপোর্ট পাবে। ও এভাবে যাচ্ছে। তারপরে 6-7 মাস পরে হঠাৎ করে একদিন ও কোনো কারণে আমাদের বাড়িতে এসে স্ট্রোক করে। আচ্ছা, একবার ভালো ছিল, স্ট্রোক করার পর ওই দিনকে মারা যায় আমার বড় ভাইটা, ঠিক সেম এই একই কাজে। তো এই যে কষ্টটা, আমি আর বিদেশে যাওয়ার জন্য সাহস করিনি। টাকা পয়সা তেমন একটা ছিল না। বাবা এদিক দিয়ে 8 লক্ষ টাকা মায়ের খাইলো, কিন্তু আমি আর সেখানে উঠে দাঁড়াতে পারি না। আমি করলাম কি, আমার যে প্রফেশন আছে ওই প্রফেশনে আমি জব করা শুরু করি। তো আমার এমন একটা প্রফেশন, আমি সিঙ্গাপুরে এই প্রফেশনে কোনো জব পাচ্ছি না। আচ্ছা, একটা প্রফেশন ছিল টেক্সটাইল। আমি টেক্সটাইলে জব করতেছি প্রায় 3 বছর আমি জব করে ফেলি, কিন্তু আমার বিদেশে যাওয়ার মতো সিচুয়েশন ছিল না, টাকা পয়সা অ্যাবিলিটি ছিল না ততটা। বাবা এর মধ্যে তারপর আবার আরেকটা স্ট্রোক করে আমার বাবা, 3 নম্বর স্ট্রোক। তো সব দিক দিয়ে এদিক দিয়ে আমার বড় ভাই মারা গেল, এদিক দিয়ে আমার বাবা স্ট্রোক করে 3 নম্বর। দেখা গেল যে আমি আরও বেশি জর্জরিত হয়ে গেছি, উঠে আর দাঁড়ানোর মতন সুযোগ নেই। 2019 সাল 20 সালের দিকেও হবে। তো একদিন মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখি যে এন্টারপ্রেনিয়রের একটা দেখলাম। তখন মনে হয় অল্প একটা সেশন, 4th সেশনকে 5ম সেশন শুরু চলতেছে। তো আমি দেখতেছি এটা হচ্ছে উদ্যোক্তাদের জন্য, আমার জন্য তো না, আমি তার উদ্যোক্তা নই। তো আর ছোটোবেলা থেকে একটা কাজ করছিল যে আমি একজন ব্যবসা করব, ব্যবসা বাণিজ্যের দিকে আমার একটা ড্রিম ছিল, কিন্তু কখনো ওই যে টাকা পয়সার জন্য এবং কি সময়ের জন্য আমি কখনো উঠে দাঁড়াতে পারিনি। কিন্তু স্যার একটা কথা বলতো যে স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন, শুরু করুন। তখন এই যে কথাগুলো বলতো আমার কাছে মনে হচ্ছে আরে আমার জন্য তো আমি তো স্বপ্ন দেখছি, কিন্তু শুরুতে সাহসই করতে পারলাম না। শুরুই করতে পারলাম না, আমরা কীভাবে আমি সফলতা উদ্যোগটা গ্রহণ করব। এইভাবে দেখতে দেখতে স্যারের সেশনগুলো, প্রত্যেকটা সেশন আমার কাছে খুব ভালো ইন্সপায়ার পাচ্ছি, খুব ভালো লাগতো স্যারের কথাগুলো, খুব ভালো লাগতো। এত ভালো লাগতো যে এমন কথা ছিল যে কথা যদি হজম করতে না পারো, খুব সুন্দর স্যার কথা বলতো। আমি হয়তো স্যারের মতো কথাগুলো বলতে পারতাম না। স্যার বলতে কথা হজম করতে শিখতে হবে। যে মানুষ কথা হজম করতে জানে, সেই মানুষ কখনো কোনো কাজে সমস্যা হয় না। এই কথাগুলো স্যার যখন বলতো আমার কাছে খুব ভালো লাগতো। এই যে ধৈর্যতা, একটা শৃঙ্খলা, স্যারের কথাগুলো আমার কাছে আমি খুব ইন্সপায়ার পাইতাম। তো এদিক দিয়ে আমার যে প্রফেশন, আমি করছিলাম কি, সিঙ্গাপুরে আমি বিভিন্ন ওয়েবসাইটে এগুলো আমি সার্চ দিতাম এই প্রফেশনে কোনো জব আছে কিনা। তখন দেখি যে 2021 সালে 21 সালে এই প্রফেশনে কোনো জব নাই, আছে কিন্তু খুব হাই প্রোফাইল, বুঝতে পারছি। আবার এবং যদি ফরেন কেউ নিতে চায় হাই প্রোফাইল চাচ্ছে, আবার যদি ওখানকার ছোটোখাটো এই প্রফেশনাল জব চায় তখন দেখা যায় যে ওখানকার স্থানীয়, কিন্তু আমাদের মতন কর্মী নিচ্ছে না ছোটোখাটো পোস্টের জন্য। পরে আমি এজেন্সির সাথে আলোচনা করতে করতে আমার এক ফ্রেন্ডের সাথে যোগাযোগ হয়, এই প্রফেশনে টেক্সটাইল প্রফেশনাল নিয়ে একটা যোগাযোগ হয়, কথাবার্তা হয় ফ্যাক্টরিতে। কথাবার্তা বলার পরে ওখানকার ম্যানেজারের সাথে আমার কথাবার্তা হয়েছে যে আমি এই প্রফেশনে আমি জব করি। তো কী প্রফেশন, ওটা কিন্তু টেক্সটাইল না, কিন্তু টেক্সটাইল রিলেটেড, কেমিক্যাল রিলেটেড। আচ্ছা, আমার একটা 2 বছরের একটা এক্সপিরিয়েন্স ছিল বাংলাদেশে, যে অ্যানালিটিক্যাল ল্যাব, অ্যানালিটিক্যাল ল্যাবগুলো সম্পর্কে আমার একটু ধারণা ছিল, এবং কি আমি
কিছু কিছু টেস্ট করতে পারতাম, হার্ডনেস, পিওরনেস, একটা কেমিক্যালের হার্ডনেস কীরকম আছে, কনসেন্ট্রেশনটা কেমন হইতে পারে, এগুলো বিভিন্ন ধরনের আমি এগুলো করতে পারতাম। তো এই কেমিক্যালের কনসেন্ট্রেশনটা ওনাকে যখন আমি বলছি আমার ম্যানেজারের সাথে, আমার আমি যখন চাকরি অবস্থায় এই দেশে, ওই চাকরি অবস্থায় ওনার সাথে আমার হোয়াটসঅ্যাপে কথাগুলো হচ্ছিল। আচ্ছা, হ্যাঁ, কিন্তু পাত্তা দিয়ে দেয় না, কারণ ছোটোখাটো পোস্টের জন্য ওই আমাদের মতন দেশের কাছ থেকে নেবে না এরকম লোক। কিন্তু আমি লেগে যাচ্ছিলাম, হ্যাঁ, আর লেগে থাকার ফল আজকে আমি এখানে। তারপরে আমি ওখানে যাই, সিঙ্গাপুরে শুধুমাত্র একটা কোম্পানি আছে, হ্যাঁ, এই কোম্পানিটা কেমিক্যাল, আমরা যে ইলেকট্রোপলিশিংয়ের কাজ করি, ইলেকট্রোপলিশিং একটা কোম্পানি আছে এবং খুবই রিস্ক কোম্পানি সিঙ্গাপুরে এবং মালয়েশিয়াতে খুবই রিস্ক কোম্পানি ইলেকট্রোপলিশিং। তো ইলেকট্রোপলিশিংয়ের কাজ তো আমি জানি না, আমাকে যে কেমিক্যাল টেস্টগুলা এগুলো কিছু প্রশ্ন করা হয়েছিল ম্যানেজার, তো করছিল, আমি বলছি যে আইউএস অনুযায়ী আমি এগুলো পারি, এই পদ্ধতি এগুলো বলছে, এগুলো পরে ঠিক আছে, কিন্তু আমার জন্য সিঙ্গাপুরে কোটা নাই। তো একটা কাজ ছিল যে আমি তো 4 বছর ধরে দেশে, এবং কি আমার এই স্কিল ছিল সিঙ্গাপুরে ঢুকার, আপনি প্রিভিয়াসলি ছিলেন? হ্যাঁ, প্রিভিয়াসলি ছিলাম। তো এর ফলে আমি আমার যখন ওনার স্কিল ছিল তখন উনি বলছে তোমার যদি স্কিল থাকতো তাহলে হইতো। তখন আমি বলছি আমার তো স্কিল ছিল, আছে, এখনও আছে। তো বলছে আচ্ছা ঠিক আছে, স্কিল সার্টিফিকেটটা আমাকে করে দাও। তখন ওনাকে দিলাম। প্রায় 6 মাস পরে আমাকে ডাকে যে আমরা একটা কোটা পাইছি। তো কোটা পড়াটা হচ্ছে যে থার্ড একটা কোম্পানির মাধ্যমে আমরা তোমাকে এখানে কাজ দেব। হ্যাঁ, গেলাম, যাওয়ার পরে আমাকে এমন একটা কাজ দিল যে কাজটা আমি ওটার জন্য প্রস্তুত নই। একটু উপরের লেভেলের কাজ দিয়ে না, একবারে ওখানকার লো লেভেল। ও আচ্ছা, ওকে। এর কারণ হচ্ছে যে আমি হচ্ছে যে বাঙালি, আর ওই কোম্পানিটা ছিল ইন্ডিয়ান। একটা ফ্রিকশন আছে, হ্যাঁ, বৈষম্যতা আর কি। হ্যাঁ, তো যার কারণে ওখানকার ম্যানেজারও হচ্ছে যে ইন্ডিয়ান। তো আমাকে সবচেয়ে লো কোয়ালিটির কাজ দিল এবং খুব কষ্টদায়ক। আমরা একসাথে ওই সময় 12 জন গিয়েছিলাম বাংলাদেশ থেকে 12 জন। তবে আমার একটা প্লাস পয়েন্ট, আমি এই বাংলাদেশে টেক্সটাইল জগতে কাজ করার ইন্ডাস্ট্রি জগতে কাজ করছি বলে আমি সেখানে টিকে গেছি। 12 জনের মধ্যে থেকে একমাত্র আমি টিকে আছি এখন। 11 জন কষ্টদায়ক, কেউ কষ্ট করতে পারে, এত কষ্ট করবে কিভাবে? প্রচুর শ্রম দিতে হয়, 24 আওয়ার্স প্রোডাকশন হয়। হ্যাঁ, যে যত পারো তত প্রোডাকশন ডিউটি করতে মন চাইলে করবে, কিন্তু মিনিমাম 12 ঘন্টা ডিউটি করতে হবে। কিন্তু এটা একটা প্রেশার ছিল। তো এই প্রেশারে অনেক দেখলাম আমার কলিগরা সবাই 1 বছর পর ছেড়ে দিল, 6 মাস পর চলে আসছে বা ট্রান্সফার হয়ে অন্য কোম্পানিতে চলে গেছে। হ্যাঁ, কেউ টিকতেছে না। আমি বললাম কি যে না, আমার একটা সাহস ছিল কি, স্যারের যে গল্পগুলা, স্যারের যে সেশনগুলো, আমি যদি এই সেশনগুলো আমার ক্ষেত্রে আমি যদি ফলো না করতাম, আবার ফলো করছি বলে আমি আমার ক্ষেত্রে প্রয়োগটা করতে পারছি। এই সেশনগুলা যদি আমি না করতাম তাহলে কিন্তু ওই 11 জনের মধ্যে আমি একজন হইতাম। কারণ আপনি মোটিভেটেড হইতেন না। মোটিভেটেড কখনই না মোটিভেটেড হইতাম। আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ দেই যে স্যার যখন সিঙ্গাপুরে গেছে তখন এই কথাগুলো আমরা বলছি। আমি কিন্তু একজন উদ্যোক্তা নই, কিন্তু একজন ভালো মানুষ। এই ভালো মানুষের মনুষ্যত্বটা কিন্তু স্যার কিন্তু আমাদের মধ্যে জায়গা দিয়েছে এবং আমার মধ্যে জায়গা দিয়েছে বিদায় 12 জনের মধ্যে আমি একজন। ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, একদিন 1 বছর পরে ম্যানেজার বলতেছে যে ওখানে কিন্তু অনেক থার্ড পার্টি কোম্পানি ছিল, যে সবার কোয়ালিফিকেশন দাও। এখন কোয়ালিফিকেশন দেওয়ার ফলে এখন সবাই দিচ্ছে, কিন্তু আমার মতন সার্টিফিকেট কিন্তু কারো নাই। আমি একজন। কেউ ইলেকট্রিক ডিপ্লোমা আছে, কেউ মেকানিক্যাল আছে, কেমিক্যাল আছে, কিন্তু টেক্সটাইল আমার মতন কেউ নাই। এবং কি একটা প্লাস পয়েন্ট, আমি যখন কাজ করতেছিলাম বাংলাদেশে, আমি একটা সার্টিফিকেট অর্জন করি। সেটা হচ্ছে যে অ্যানালিটিক্যালের উপর, টেস্টিংয়ের উপর একটা টেক্সরূপ একটা টেস্টিং সেন্টার, ওখান থেকে আমি একটা সার্টিফিকেট পাই। হ্যাঁ, তো ওই সার্টিফিকেটটা আমার একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, ওটা কারো ছিল না তখন? হ্যাঁ, না, কারো ছিল না, কারণ আমি তো এরকম একটা ইন্টারন্যাশনাল একটা ট্রেনিং সেন্টার থেকে আমি একটা
সার্টিফিকেট পাইছি, আবার কি কেমিক্যাল টেস্টের উপর। এই কেমিক্যাল টেস্টের উপর কারোই ছিল না এই ধরনের সার্টিফিকেট। তো যখন কোয়ালিফিকেশনটা দিলাম তখন আমার কোয়ালিফিকেশন ও এক্সপিরিয়েন্সের নিচে ছিল এই ধরনের কিছু কথা। আমি কী কী জানি, কী পারি, কিন্তু আমি কাজ কিন্তু এগুলো করতেছি না সেখানে। 1 বছর হয়ে গেছে, আমি কাজ করতেছিলাম নর্মাল একবারে লো ক্লাস এবং খুবই হার্ড একটা জব কাজ করতেছিলাম। তখন আমাকে ম্যানেজার ওই দিনকে সার্টিফিকেট আর সিভিটা দেখার পরে ওই দিন তারপরের দিন আমাকে ডাকার পর যে তোমার এই কোয়ালিফিকেশান আছে, তুমি তো কখনো বলো নাই, সবই ইংলিশে। তো এখন ওই যে একটা ধৈর্যের কারণে কিন্তু আজকে ম্যানেজার কিন্তু আমাকে ডাকছে। আমার যদি ওই ধৈর্যটা না থাকতো তাহলে কিন্তু ম্যানেজার আমাকে ডাকারও সুযোগ পাইতো না। হইল পরে বলছে ঠিক আছে কালকে থেকে ওখানে কাজ করবো না, কালকে ল্যাবে চলে আসো। আর সিঙ্গাপুরে একটা ল্যাবে জব করা মানে আমার কাছে মনে হয় যে আরেকটা ডায়মন্ড, যে প্রফেশনালকে কীভাবে কাজে লাগাইতে হয়। আমি যদি সে ধৈর্যশীল না হইতাম, আমার যদি সে সাহসটা না থাকতো ধৈর্য ধরে পড়ে থাকা, দেখে এটা শেষ কোথায় আছে, তাহলে কিন্তু আজকে আমি একটা ল্যাব টেকনিশিয়ান হইতে পারতাম না। ট্রু। আরেকটা জিনিস কি, আমি আমার ওই 2-2.5 বছর ওই কোম্পানিতে থাকা অবস্থা এখনও আছি। এই সময়ে একটা শৃঙ্খলা আমি খুঁজে পাইছি। বিদেশের লাইফটা হচ্ছে শৃঙ্খলা, আর আমার মতন শৃঙ্খলা আমি মনে করি যে এটা আমার মধ্যে কখনোই ছিল না। কারণ বললেনই প্রথমে বাউন্ডুলে ছিলাম আমি। একটা বাউন্ডুলের ছেলে এত শৃঙ্খলাপূর্ণ মধ্যে চলে আসবে আমি কখনোই কল্পনা করি নাই। আর সিঙ্গাপুর বিং ওয়ান অফ দ্য মোস্ট শৃঙ্খল দেশ। ইয়েস। এইগুলো দেখতে দেখতে কিন্তু আসলে নিজ শৃঙ্খলপূর্ণতা চলে আসছি, এবং শেষ পর্যন্ত আমি যে জবটা করতাম সেই জব ডিপার্টমেন্ট থেকে আমি একটা ল্যাব টেকনিশিয়ান হিসেবে রূপান্তরিত হয়েছি। এবং এটা কে কখনো মেনে নেয় নাই, কারণ একটা বৈষম্য যে বলছিলেন বৈষম্যের কথা, এই বৈষম্যের কারণে কেউ কখনো মেনে নেয় নাই। কিন্তু এখনও আমি আমার ধৈর্য দিয়ে, আমার সততা দিয়ে এখনও এই জায়গার মধ্যে আছে। এবং কি আমার ইনশাল্লাহ আজকে আমার কোম্পানি এই দেখে আমার স্যালারিও আপ হয়েছে মাশাআল্লাহ, এবং আমি খুব ভালো আছি। এটা হচ্ছে আমার বিদেশের স্টোরিটা অনেক ইন্সপায়ারিং অ্যাকচুয়ালি। এবং আপনার এই ইন্সপায়ারিং স্টোরির পিছনে যে আপনার স্যার এই যে ইকবাল বাহার সাহেব আছেন, এখন আমরা তার কাছ থেকে শুনবো যে আপনি কিভাবে মানুষদেরকে মানে এই আইডিয়াটা যে তাদের কাছে না গিয়ে একটা ফেসবুক পেজ থেকে আপনি কিভাবে এতগুলো মানুষকে এটা কিভাবে পসিবল হলো আমাকে একটু বলেন। না, আমার আসলে অনেক আগে থেকে আমি ভলেন্টিয়ারিং করতাম ছোটোবেলা থেকে। তো কোনো এক সময় আমার একটা ইচ্ছে আসলো যে আমি একসময় জব করতাম, তারপর আমি নিজে একজন উদ্যোক্তা হই। গত 20 বছর ধরে আমি আইটি সেক্টরে নানান উদ্যোগ নিয়ে কাজ করছি। তো আমি উদ্যোক্তা হওয়ার পরে একটা জায়গায় যখন আমি আসলাম যে ঠিক আছে আমার আই এম ওকে নাও, আমার বাসায় খরচ টরচ চলছে, কোনো সমস্যা নেই, আমি চলে আসে সব। হ্যাঁ, আমি এখন মানুষের জন্য একটা কাজ করব এবং দেশের জন্য একটা কাজ করব। শুধু মানুষের জন্য কাজ করলে সেটা দেশের জন্য একটা কাজ হবে। তো কি করব চিন্তা করতে করতে তখন আমি ভাবলাম যে আমাদের তরুণদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকার। তাদের বেকারত্ব একটা বড় সমস্যা, এবং এটার পেছনে মূল কারণটা হচ্ছে দক্ষতা, তাদের দক্ষতার অভাব। তাই আমি ভাবলাম তাদেরকে আমি শেখাই, মানে আমার লাইফ টাইম যে এক্সপিরিয়েন্সগুলো আছে সোফার, তাদেরকে কথা বলতে শেখানো, তাদেরকে কমিউনিকেশন শেখানো, তাদেরকে একটু একটু ইংরেজি শেখানো, তাদেরকে লিডারশিপ শেখানো, তাদেরকে স্ট্রেস ম্যানেজমেন্ট, ইমোশনাল ইন্টেলিজেন্স, এই সব জিনিসগুলো আমি তাদেরকে শেখানোর একটা পরিকল্পনা হাতে নিই এবং আমার উদ্যোক্তা জার্নিগুলো তাদের সাথে শেয়ার করি যে কিভাবে একেবারে শূন্য থেকে আস্তে আস্তে ছোট ছোট করে ঘুরে দাঁড়াতে হয়, হয়তো হুচট খাবা, পড়ে যাবা, আবার কিভাবে উঠে দৌড়াবা, এই জিনিসগুলো আমি তাদের সাথে শেয়ার করা শুরু করি। এবং আমার স্বপ্নটা ছিল যে শুধু ঢাকা নয়, 64 জেলাকে নিয়ে কাজ করব। পরে 64 জেলাকে নিয়ে কাজ করতে গিয়ে আমার কাছে মনে হলো যে আমাদের প্রবাসী যারা আছে তাদেরকে আসলে সত্যিকার অর্থে গাইড করার কেউ নাই। এবং আমাদের প্রবাসীদের একটা এরা খুব মানবিক। আমি ওদেরকে সবসময় বলি যে বাংলাদেশের অক্সিজেন, এবং যে তারা টাকা পাঠায় বলেই আমরা এখন নিঃশ্বাস নিতে পারছি। তো তারা এবং খুবই মানবিক তারা, মানে আপনি সহজে মানুষকে বিশ্বাস করে তারা এবং ঠকেও।
এবং প্রচণ্ডভাবে ঠকতে আমি দেখেছি তাদেরকে। এটার মূল কারণ হচ্ছে দুটো, একটা হচ্ছে তারা না বলতে পারে না, আর 2 নাম্বার হচ্ছে দে ডোন্ট নো হাউ টু ম্যানেজ দেয়ার মানি। তার কাছে হয়তো 5-7-10 লাখ টাকা আছে বা 20 লাখ টাকা আছে, কিন্তু টাকাটাকে কীভাবে ব্যবহার করতে হয় এটা সে জানে না, এবং এটা তাকে কেউ বলেও না। যারা বলতে আসে তারা তাদের স্বার্থে আসে। এই জিনিসটা আমার মনে হয় প্রচন্ড ইনসিকিউরিটি থেকে আসে, এই যে টোটাল যে ব্যাপারটা টাকা পয়সা ম্যানেজমেন্ট এবং না বলতে না পারে, এটা এক ধরনের ইনসিকিউরিটি। তো এবং আরেকটা কাজ ওরা যেটা করে আমি দেখলাম, মানে আমি প্রবলেমগুলো দেখলাম তাদের, আমি যখন খুব ডিপে গেলাম দেখলাম যে তারা এসে একটা বাড়ি বানায় ফেলে, এবং বাড়িটার থেকে তো কোনো আয় আসে না, থাকার জন্য। হ্যাঁ, থাকার জন্য। ওই বিদেশে থাকে, তাহলে দেশে আসলে একটা বাড়ি বানাতে হবে, এটা একটা সোশ্যাল প্রেশারও থাকে, এটা একটা সোশ্যাল নর্ম আমাদের এখানে, নর্ম। তো কয়েক বছর পরে দেখা যায় যে তার মানে দেশে চলে আসার পরে তার ঠিকমতো বাজারও হয় না, কারণ তার তো ইনকাম নাই। আবার একজন এসে বলল যে আমাকে 5 লাখ টাকা দাও, তোমাকে মাসে 5,000 টাকা দিব। 2-3 মাস দেয়, তারপরে বলে যে আমি তো হারাই ফেলছি, মূলধনও শেষ, 5,000 টাকাও শেষ। তো এরকমভাবে আমি তাদেরকে নানানভাবে নিগৃহীত হতে দেখেছি। তখন আমি ভাবলাম যে তাদেরকে আমি অ্যাওয়ারনেস তৈরি করি যে তুমি তোমার টাকাটাকে কীভাবে ব্যবহার করবা, মানুষের হাতে টাকা তুলে দিবা না। তুমি যদি কোনো ব্যবসা করতে চাও নিজে করো, এবং সেটা আমি তোমাকে শিখাবো কীভাবে ব্যবসা করবা। আর যদি নিজে না করো, কারো সাহায্য নিয়ে করতে চাও, তাহলে তুমি একটা কোম্পানি ফর্ম করো বা পার্টনারশিপ ডিড করো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট করো, ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমার সিগনেচারি থাকবে, টাকা উঠাইতে হলে তোমার সাইন লাগবে। মানে এই জিনিসগুলো তার জানাই ছিল না, হয় পকেটে টাকা দিয়ে দিচ্ছে, হাতে টাকা দিয়ে দিচ্ছে। তারপরে হচ্ছে যে তুমি এসে একটা টাকাটা দিয়ে বাড়ি না বানায় একটা জমি কেনো, বাকি টাকাটা দিয়ে ব্যবসা করো, ব্যবসা করে ভবিষ্যতে সবাই যেভাবে বাড়ি করে সেভাবে তুমি করবা, হলে হলো, না হলে নাই, লোকে কি বলবে এটা ভেবে তো লাভ নাই। তো এবং আমি এটা করতে থাকতে থাকতে দেখলাম আমি তাদের ব্যাপক রেসপন্স পাচ্ছিলাম, যে তারা ভাবতেছে যে তাদেরকে দেখভাল করার একজন মানুষ পাওয়া গেছে। এবং আমি একই সঙ্গে বাংলাদেশের 64 জেলাতেও কাজ করছি, এবং এটা ব্যাপ্তি ছড়াতে ছড়াতে পরে দেখা গেল বিশ্বের প্রায় 50টা দেশে ছড়িয়ে গেছে। সবাই আমার এই উনি যেটা বলছিল সেশনগুলো আমি যেগুলো শেখাই, এক একটা ব্যাচে 90 দিন করে প্রায় 400টারও বেশি কন্টেন্ট দিয়ে আমি যে প্রশিক্ষণটা দিই, এটার প্রতি সবার একটা আগ্রহ তৈরি হলো, দেশে এবং বিদেশে সব জায়গায়। এবং আমার এখন বর্তমানে 492টা উপজেলাতেও আমার এই প্রেজেন্স আছে, আমাদের সাংগঠনিক কার্যক্রম আছে। এবং আপনি শুনলে খুশি হবেন এবং একই সঙ্গে অবাক হবেন যে গত 6.5 বছর, আমি 2018 সালে এই কাজটা শুরু করি, গত 6.5 বছরে আমি প্রায় 15 লক্ষ ছেলে মেয়েকে, বাংলাদেশি এবং প্রবাসী সহ, আমি 26টা ব্যাচে প্রশিক্ষণ দিয়েছি সম্পূর্ণ বিনামূল্যে। ওয়াও! আমি একটা টাকাও তাদের কাছ থেকে নেই নাই। এবং আমার ওই যে বললাম শুরুতে, এটা আমার বাংলাদেশের জন্য কাজ। আমার তো থাকা খাওয়ার ব্যবস্থা আল্লাহ আমার পরিশ্রম দিয়ে করে দিয়েছে। আমার আপনি ওই জায়গাটা সিকিউর করে ফেলেছেন। হ্যাঁ, আমার তো চাহিদাও নাই, কোনো রকম চলতে পারলে তো একটা মানুষের কতটুকু লাগে। কিন্তু তখন আমি চিন্তা করলাম আমি ওদের জন্য এটা ফ্রিতে করব, এবং আমি খুবই দায়িত্ব নিয়ে কথাটা বলছি যে প্রতিদিন বিনামূল্যে প্রশিক্ষণ বাংলাদেশে এইভাবে আর কেউ করছে না। আমি শুনিনি, আমি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন যে কাজটা করছে ধারাবাহিকভাবে গত প্রায় 6.5 বছর ধরে। তো আমি আসলে এই প্রবাসীদের, বিশেষ করে আমার এখানে প্রায় লক্ষাধিক উদ্যোক্তা এরই মধ্যে তৈরি হয়েছে। আমি 15 লাখকে প্রশিক্ষণ দিয়েছি, এসএমই উদ্যোক্তা মূলত তারা এখন গ্রামে বসে, তার জেলায় বসে, একেবারে মফস্বলে বসে 20,000, 15,000, 50,000 টাকা ইনকাম করছে, কোনো সমস্যা হচ্ছে না। প্রবাসে যেটা হচ্ছে সেটা হচ্ছে তারা কোনো দিন কল্পনা করে নাই যে আমি চাকরি করা শেষে বা চাকরি করা অবস্থায় বিদেশে বসে, এখন তো অনলাইনে কাজ করা যায়, আমি অন্য একটা কিছু করব, উদ্যোক্তা হব বা ব্যবসা করব, এটা তাদের মাথার মধ্যে তার খালি ভাষে বিদেশ যাবে, কাজ করবে, একটা দোকান নিব, একটা জমি কিনবো, কারোর কিছু টাকা দিয়ে দিব, নিজে তো পারি না, মানে এটাই তাদের ভাবনার মধ্যে, এটাই সাইকেল। আর একটা তো তখন তাদের মধ্যে এই সাহসগুলো আমি তৈরি করেছি। এবং নট অনলি দ্যাট, আমাকে অনেক প্রবাসী আমাকে চিঠি লেখে যে স্যার আমি কখনো সাহস পেতাম না যে আমার এমপ্লয়ারকে বলতে যে আমি তো আরও একটু বেটার
কাজ জানি, ও একটু আগে যেটা হ্যাঁ রাইট, আমি এটা কেন করছি বা আমার আরেকটু কোয়ালিফিকেশন আছে, আমি নেগোসিয়েশন যেটাকে বলি, রাইট, নেগোশিয়েট করতে ভয় পাইতো যদি চাকরি চলে যায়। হ্যাঁ, সো তার এখন ওই সাহসটা তৈরি হয়েছে, সে একটু একটু ইংরেজি শিখেছে, এখান থেকে কমিউনিকেশন শিখেছে, লিডারশিপ শিখেছে। কমিউনিকেশন তো ইউ নো দ্যাট এমন একটা জিনিস, আপনি তো ল্যাঙ্গুয়েজটা শুধু এখানে বসাবেন, কিন্তু কমিউনিকেশন তো আলাদা জিনিস। সো কমিউনিকেশনটা সে শিখেছে, লিডারশিপটা শিখেছে, টিম ম্যানেজ করা শিখেছে সে। তো এই জিনিসগুলো আমি তাদেরকে শেখানোতে সে হয়তো $500 ইনকাম করতো, এখন হয়তো $700-800 ইনকাম করছে। সো তার ইনকামও বেড়েছে, এবং আমাদের দেশে অল্প হইলেও রেমিটেন্সও বেড়েছে। হ্যাঁ, মানে আমরা যে কথাটা সবসময় বলি যে আমাদের প্রায় 1 কোটির উপরে আমাদের তরুণরা বা তো এখন কিছু কিছু মেয়েরাও যা গেছে মিডল ইস্ট বা অন্যান্য দেশে থাকে, তাদেরকে যদি আমরা একটু দক্ষ করে পাঠাতে পারতাম, তাহলে আমাদের যে রেমিটেন্স আসে এটা ডবল হইতে পারত। হ্যাঁ, তো আসলে ওই জায়গাটাতে আমি ব্যক্তি উদ্যোগে কাজ করছি, এবং পুরোপুরি নিজের জন্যই, নিজের ভালোবাসা থেকেই কাজটা করছি। আমি সারা বাংলাদেশ ঘুরে বেড়াই আমার নিজের খরচে, এবং সারা পৃথিবীতে ঘুরে বেড়াই। ও যে বললাম আমি কিছুদিন আগে সিঙ্গাপুরেও গিয়েছিলাম, দুবাই, সৌদি আরব, মালয়েশিয়া, বিভিন্ন দেশে, আমি সাউথ কোরিয়াতে গিয়ে আমি তাদেরকে দিনব্যাপী আমি তাদেরকে একদম, ওরা তো আমার অনলাইনে ভিডিও দেখে, আমার দেখে, ওগুলো দেখে তারা ইন্সপায়ার্ড হয়। আমি সরাসরি তাদেরকে গিয়ে কথা বলি, বোঝানোর চেষ্টা করি, 1-to-1 ডিসকাস করি। অনেকে নানানভাবে নানান পরামর্শে আসে। এবং আমাদের একটা বড় সমস্যা কি ভাইয়া, সেটা হচ্ছে আমাদের প্রবাসীদের যে সবচেয়ে বড় কষ্টটা আমি অনুভব করি, সেটা হচ্ছে ওরা ঈদ নাই পরিবারের সাথে, হয়তো বাবা বা মা বা ভাই বা স্ত্রী মারা গেল, মাটি দিতেও আসতে পারে না। হ্যাঁ, আরেকটা হচ্ছে সে হয়তো একবার আসলো দেশে, বিয়ে করেছে, তারপরে সন্তান জন্ম, সে চলে গেল, তার মধ্যে সন্তান জন্ম হলো, 4-5 বছর সে হয়তো আসতে পারতেছে না, এর মধ্যে সন্তান বড় হয়ে যাচ্ছে, সন্তানের সাথে কোনো সম্পর্কই নাই, তার গায়ের গন্ধটাও সে নিতে পারে না। কারণ আপনি যতই মোবাইলে বা ইয়েতে কথা বলেন, ওটা তো একদমই টাচ করার ব্যাপারটা তো ডিফারেন্ট। সো এইটা আমাকে মানে অনেক বেশি, মানে তাদের প্রতি আরও বেশি ইয়ে করে, আবেগপ্রবণ করে। এবং আমি একটা উদ্যোগ নেই যে তোমাদেরকে আমি তোমাদের পরিবারের কাছে ফিরিয়ে দেব, কারণ মিডল ইস্টে তো তুমি আর গ্রিন কার্ড পাবা না। না, ইউ হ্যাভ টু কাম ব্যাক। হ্যাঁ, কেন ফিরিয়ে দেব তার আরেকটা বড় কারণ আমি বলি, ওরা বিদেশে থাকে, ফাদারের কিন্তু পরিবারে একটা কন্ট্রোল থাকে, একটা অনুশাসন থাকে। দেখা যাচ্ছে যে এরকম, আপনি নিশ্চয়ই আজকেও গল্প শুনেছেন যে 20 বছর ধরে আছে, তো ছেলেটা যখন বা মেয়েটা 20 বছর হয়ে যাচ্ছে, কোনো না কোনো কারণে আমাদের সামাজিক ব্যবস্থার কারণে সে ডিরিল হয়ে যাচ্ছে, কারণ বাবার অনুশাসনটা সে সরাসরি পাচ্ছে না, মাকে হয়তো মারে না। তো তাইলে সে যে কষ্ট করলো 20 বছর ধরে বিদেশে গিয়ে, টাকা পাঠালো, সমস্ত টাকা উনি বলছিল সব পাঠিয়ে দিচ্ছে, তাহলে সন্তানটা তো যেটা অ্যাসেট, আসল অ্যাসেট, সেটা তো মানুষ হইল না। তাহলে এই বিদেশে থাকার অর্থটা কি? তো আমি যেটা, আপনি শুনলে খুশি হবেন, এরকম মানে হান্ড্রেডস অফ নাম্বার আমি এর মধ্যে প্রুফ করেছি যে তাদেরকে আমি পরিবারের কাছে ফেরত এনে দিতে পেরেছি। কারণ পরিবার তাকে নিষেধ করে, তুমি এসো না, আমরা খাবো কি? বাবা মা ওই কথা বলে, স্ত্রী ওই কথা বলে, তুমি এসো না, এখানে কি করবা তুমি, আমরা খাবো কি? ওই কনফিডেন্সটা আমি তার মধ্যে তৈরি করেছি। ইয়েস, তুমি এখানে আসো, তোমার মেধা থাকলে, সাহস থাকলে, প্রশিক্ষণ থাকলে তুমি বাংলাদেশেও অন্তত অত টাকা ইনকাম করার দরকার নেই, কিন্তু মোটামুটি চলার জন্য যে টাকাটা তোমার দরকার সেটা তুমি ইনকাম করতে পারবে, এবং পরিবারের পাশে থাকতে পারবা, ছেলেমেয়েকে মানুষ করতে পারবা, তাদের বড় হওয়াটা দেখতে পারবা, তাদেরকে লেখাপড়া করাতে পারবা। সো এই জায়গাগুলোতেও আমি তাদের জন্য কাজ করছি, এবং এটা পুরোপুরি আমার বাংলাদেশের জন্য একটা কাজ, এবং আমি ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো এটা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে আমি প্রথমে এই যে আপনার যে ফাউন্ডেশনটার যে এত বড় একটা কাজ, এবং পুরোটা আপনি অনলাইনের থ্রুতে এইভাবে করতেছেন, এটা আমার কাছে খুবই মেসমারাইজিং লাগতেছে ব্যাপারটা, যে এটা কীভাবে পসিবল। এবং আপনি এরকম মানে সবার, মানে যাদের সাথে কাজ করছেন তাদের লাইফ চেঞ্জ করে দিতে পারতেছেন। দিস ইজ হিউজ, অ্যান্ড ইট ইজ ইনডাইরেক্টলি না, অ্যাকচুয়ালি ডিরেক্টলি মানে এফেক্টিং আওয়ার ইকোনমি টু, উইচ ইজ গ্রেট।
সো আপনিও ওনার দ্বারা অনেক উপকৃত হয়েছেন অবশ্যই। এবং এর আগের এপিসোডগুলোতে যারা এসেছে তারাও অনেক উপকৃত হয়েছে। এখন আপনার কাছে আমার একটা কোয়েশ্চেন, আপনি যখন এই যে স্ট্রাগলগুলো শেষ হলো, আপনার যে স্বপ্নটা ছিল, আপনার কি মনে হয় আপনি সেই স্বপ্নের দিকে, সাফল্যের দিকে আগাতে পারতেছেন? ইনশাল্লাহ, অবশ্যই। কারণ আমি এটা অবশ্যই এটা চেঞ্জ হয়েছে আমার যখন প্রমোশন হয়। হ্যাঁ, অফকোর্স। হ্যাঁ, আমার যখন প্রমোশনটা হয়, হ্যাঁ, প্রমোশনে তার আগে আমি বিয়ে করি, এবং কি সরি, তার আগে আমার বাবা মারা যায়। আচ্ছা, হ্যাঁ, বাবা মারা যায়, রাজিম, আমি আসতে পারিনি। কিন্তু আমার ভিতরে একটা স্বপ্ন এবং জিদ এবং কাজ করছিল, যার কারণে কিন্তু আমার স্বপ্নটা কিন্তু তখন থেকে তৈরি হয়েছে। প্রমোশনের সাথে সাথে আমি আলহামদুলিল্লাহ আমার যে সফলতা দেখতে শুরু করছি, এই সফলতা তখনই আসছে যখন প্রমোশনটা হয়েছে। এবং আলহামদুলিল্লাহ আমার ওয়াইফও একটা ছোটোখাটো একটা জব করে গভর্নমেন্ট, তার দ্বারা এবং আমার দ্বারা আমরা একটা ভালো অবস্থায় এখন আছেন। মাশাআল্লাহ, ভেরি, মানে আলহামদুলিল্লাহ, সাউন্ডস ভেরি গুড। ইকবাল বাহা সাহেব, আপনি তো যেহেতু এখন এই জিনিসটা মোটামুটি দাঁড়ায় গেছে, আপনার কি সামনে আরও কিছু এরকম এই টাইপের ইনোভেটিভ আইডিয়াস নিয়ে কাজ করার প্ল্যান আছে সামনে? না, আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে আপনি এটা কেন করেন। মানে বাংলাদেশে তো আমার তো মনে হয় আপনি নিজের আত্মতুষ্টির জন্য করেন, আপনার ভালো লাগে। হ্যাঁ, বাংলাদেশে স্বার্থ ছাড়া তো কেউ কোনো কাজ করে না। ট্রু, ভেরি ট্রু। এটা তো, এবং আমাকে শুরুর দিকে অনেকে সন্দেহের চোখে দেখতো যে আসলে এই লোকটার উদ্দেশ্য কি। একটা পর্যায়ে আমাকে বলা হয়েছে আপনার কি পলিটিক্স করার ইচ্ছা আছে? আমি ভেরি ন্যাচারাল কোয়েশ্চেন, ভেরি ন্যাচারাল। আমি খুব দায়িত্ব নিয়ে উত্তর দিয়েছি যে আমার আসলে ওই বয়সটা পার হয়ে গেছে, পলিটিক্স করার আমার ইচ্ছে নাই। আর আমি আসলে ক্যারিয়ারের সময় প্রচণ্ড ব্যস্ত ছিলাম ক্যারিয়ার নিয়ে। তারপর যখন একটা জায়গায় এসেছি, এখন তো আমি পলিটিক্সের উদ্দেশ্যটা কি? দেশের জন্য কাজ করা, মানুষের জন্য কাজ করা। আমি তো করছি, আমার তো দরকার নেই। এবং অনেক মানুষকে নিয়ে কাজ করছি। আমি জানি না একজন সংসদ সদস্য এত মানুষকে নিয়ে কাজ করতে পারে কিনা। তো আমার সেই ইচ্ছেটাও নাই। আর যেটা হচ্ছে যে আপনি যেটা বললেন ভবিষ্যৎ পরিকল্পনা, সেটা হচ্ছে আমি আসলে খুবই অল্প একটা অংশকে টাচ করতে পেরেছি। আমার স্বপ্ন আমি অন্তত 2-3 কোটি মানুষের কাছে পৌঁছাতে চাই, বিগার স্কেল আরো। এক্স্যাক্টলি। কারণ হলো আমি দেখেছি যে তারা সবাই উদ্যোক্তা হওয়ার দরকার নাই, না, কিন্তু আমি যে ধরেন যে কন্টেন্টগুলো আমি তাদেরকে দেই, প্রায় 400টার মতো কন্টেন্ট, এই কন্টেন্টগুলো থেকে তারা ব্যক্তি জীবনে অনেক উপকার পাচ্ছে। আমি তাদেরকে শেখাচ্ছি যে তুমি তোমার মা বাবাকে জড়িয়ে ধরো, এই ডিরেক্ট ইমপ্লিমেন্ট অফ লাইফ লেসন। এক্স্যাক্টলি। এবং তুমি দেখো তোমার শরীরে কি একটা স্পার্ক তৈরি হয় বাবা মাকে জড়িয়ে ধরার পর। তুমি বাবা মাকে সরাসরি বলো যে বাবা মা আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা তো আমাদের এই ব্রাউন কালচারে কিন্তু এটা নাই। আমি নিজেও কখনো কেন জানি নাই, কিন্তু মারা গেলে কিন্তু মনে হয় আর একটু বুকে জড়িয়ে ধরা হলো না। অনেকে ধরে। হ্যাঁ, তো তাহলে বেঁচে থাকতেই ধরো, দেখো না কেমন লাগে। কিছু না, সপ্তাহে একদিন, মাসে একদিন। হ্যাঁ, মাসে একদিন, হ্যাঁ, এনাফ। বা বিদেশে থাকলে ফোন করে বলো না যে মা আমি তোমাকে অনেক ভালোবাসি, দেখো মিস করতেছি, তার চোখ দিয়ে কিভাবে ঝরঝর করে পানি পড়ে। তো আমি আসলে এই অনেক পরিবর্তন দেখতে পেয়েছি তাদের মধ্যে। তারা পজিটিভ হয়েছে, তারা মানবিক হয়েছে, তাদের সাহস বেড়েছে। সবচেয়ে বড় কথা, তারা স্বপ্ন দেখতে শিখেছে। তাদের কোনো স্বপ্ন ছিল না, জাস্ট একটা সিস্টেমের মধ্যে কাজ করতো, কাজ করে টাকা কামাইতো, বাসায় পাঠাইতো, এটাই। এই যে বড় হব বা আমি আমাকে ছাড়াই যেতে পারি। আজকে আমি মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে বেশ কয়েকটা প্রোগ্রাম করেছি। স্টেডিয়াম ভাড়া করতে হয়েছে আমাকে। আপনি নিজের খরচে কমপ্লিটলি? না, ওরাই টিকিট কেটে এসে, টিকিট কেটে সিনেমা দেখে, ওরা টিকিট আমার কথা শুনতে আসে। তো স্টেডিয়ামে আমি প্রোগ্রাম করেছি। আপনি শুনলে অবাক হবেন, এই যে পঞ্চগড়, সুনামগঞ্জ, রাঙামাটি, এইসব ফেনী, নোয়াখালী, এইসব জায়গার ছেলে মেয়েরা এই 5,000 লোকের সামনে দাঁড়িয়ে, এবং ইয়েতে ইন্টারনেটের মাধ্যমে বা টেলিভিশনের মাধ্যমে তো লাখ লাখ লোক দেখতেছে, মঞ্চে দাঁড়িয়ে বুক ফুলিয়ে তাদের গল্প বলতেছে। আপনি চিন্তা করেন, এই মানুষটা কোনোদিন হয়তো একটা লাইন শব্দ কারোর সামনে বলার সাহস পায় নাই। এই মানুষগুলো কখনো হয়তো না বলতে পারে নাই, না, সে তার গল্প বলছে সবার সামনে বুক ফুলিয়ে। আজকে ও যেভাবে তার গল্প বলল, রাইট, তো এরকমভাবে কিন্তু আমি তাদেরকে সাহসটা তৈরি করে দিচ্ছি। ইউ ক্যান, তোমার ভেতরে সেই সম্ভাবনা আছে,
বলেই দেখো এটা এটা এই 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 ইয়েটা আমি তাদেরকে, এটা হাইওয়েটা তাদেরকে আমি চিনিয়ে দিয়েছি। এবং আপনি শুনলে অবাক হবেন যে এখানে যদিও বেশিরভাগ এসএমই উদ্যোক্তা, কিন্তু অনেক কিছু কিছু উদ্যোক্তাকে আমি তাদের এমন লাইফ চেঞ্জ করে দিয়েছি যে তারা এখন মাসে 40-50 লাখ টাকা সেল করে। এই জায়গাও আমি নিয়ে দিয়েছি। এটা সংখ্যা কম, বেশিরভাগই হয়তো 50,000, 1 লাখ, 2 লাখ টাকা করে। ওটাই বা খারাপ কি? বিশাল ব্যাপার, বিশাল গ্রামে ব্যাপার। বসে। হ্যাঁ, বিশাল ব্যাপার। একটা মেয়ে যখন আমাকে বলে যে স্যার আমি তো আমার নামটাই ভুলে গিয়েছিলাম, আপনি আমার একটা পরিচয় তৈরি করে দিয়েছেন, তা আমি তাহলে কেন তাদের জন্য কাজ করব না? রাইট রাইট রাইট, এটাই হচ্ছে আপনার পাওয়া। এটাই আমার পাওয়া। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ ইকবাল সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে কথা বলতে পেরে আমি নিজেকে অনেক রিফ্রেশ মনে করতেছি। থ্যাঙ্কস ফর কামিং টু দিস শো। কথা বলে অনেক ভালো লাগলো, আপনার জন্য অনেক দোয়া। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর শেয়ারিং অল অফ ইউর স্টোরিজ। আপনারা দেখলেন কিরণ প্রেজেন্টস স্বপ্ন, সংগ্রাম ও সাফল্য, পাওয়ার্ড বাই ডেইলি স্টার। আমি জন কবির, থ্যাংক ইউ ভেরি মাচ।